আমি দেখতে পাচ্ছি আমাদের এই দেশের ভেতরে এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের চেষ্টা চলছে, এক ভয়ঙ্কর বিভাজনের চেষ্টা চলছে। এই ষড়যন্ত্র, এই বিভাজন যদি সমূলে উৎপাটন করা না যায়, তাহলে আমাদের এই দেশের জনগণের ভাগ্য আকাশে এক অশনি সংকেত নেমে আসবে। এটার ধ্বংসাবশেষ যে কতটা ভয়ঙ্কর হবে সেটা কেউ কল্পনাও করতে পারবে না, যদি এই ষড়যন্ত্র, এই বিভাজন থেকে আমরা বিরত না থাকি। আমরা নিজেরাই নিজেদের ভিতরে হাঙ্গামা দাঙ্গামা, মারামারি, হাতাহাতি করা শুরু করেছি এই স্বাধীন দেশে মাত্র 1 মাস যেতে না যেতেই। এটার লক্ষণ বেশি ভালো না। আমি তাই সাবধান করে স্বাধীন জনগণকে বলতে চাই, বিশেষ করে যারা ছাত্র জনতা, তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা এই বিভাজন থেকে বিরত থাকুন। এই বিভাজন যদি পর্যায়ক্রমে বড় হতে থাকে, তাহলে ধ্বংস সুনিশ্চিত। একদম ভয়াবহ ধ্বংস এসে যাবে আমাদের কপালে। কারণ এই স্বাধীনতার যুদ্ধে আমাদের সকলের অবদান রয়েছে। ছাত্র জনতা এবং রাজনৈতিক বিরোধী দল, এই সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই দেশটাকে স্বাধীন করেছি, স্বৈরাচার মুক্ত করেছি, স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু এখন আমরা নিজেরাই নিজেদের ভেতর মারামারি, হাঙ্গামা দাঙ্গামা শুরু করে দিয়েছি। আমরা এই স্বাধীনতার ক্রেডিট একাই নিতে চাই, অন্যদের অবদানকে আমরা অস্বীকার করতে চাই। যারা ছাত্র জনতা আছো, তারা ইদানিং যে সমস্ত বক্তব্য দিচ্ছ, এটা খুবই অসংলগ্ন এবং অনভিপ্রেত। এই ধরনের অসংলগ্ন বক্তব্য দেশের ভিতরে এক ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করবে। আমি তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা এই সমস্ত বক্তব্য থেকে বিরত থাকো, সবার অবদানকে মেনে নেওয়ার চেষ্টা করো। তোমরা একাই কিন্তু এই দেশটা স্বাধীন করোনি। এই দেশ স্বাধীন করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টা ছিল, কিন্তু তোমাদের বক্তব্যে সেটা এখন প্রকাশ পায় না। তোমরা নিজেরাই এই স্বাধীনতার অর্জনকে একার অর্জন মনে করো, ভুল। এই স্বাধীনতা কিভাবে অর্জন হয়েছে সেটা আমি ভালোভাবে জানি, খুব ভালোভাবে জানি। কেননা আমি এই স্বাধীনতার যুদ্ধের একদম সম্মুখ যোদ্ধা, প্রথম সারির যোদ্ধা। তাই আমি জানি যে এই স্বাধীনতাটা কিভাবে অর্জন হয়েছে। তোমরা বিরোধী রাজনৈতিক দলের অবদানকে অস্বীকার করো কেন, তাদের তুচ্ছ তাচ্ছিল্য করো কেন? এটা ঠিক না। তোমরা হিসাব করে দেখো, এই আন্দোলন 1 থেকে 17 তারিখ পর্যন্ত সরকারের বিন্দুমাত্র চুল পর্যন্ত স্পর্শ করতে পারেনি, তার ভয়ের কোনো কারণ সৃষ্টি করতে পারেনি। কিন্তু যেদিন 18 তারিখ হয়, সেদিন কিন্তু সরকারের ভিত নেড়ে দিয়েছিল, সরকারকে আতঙ্কিত করেছিল, সরকারকে বিব্রত করেছিল, এবং সেই দিন সরকার পতনের একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। এখন বলতে পারো 18 তারিখ কিভাবে আন্দোলন হয়েছে, কারা আন্দোলন করেছে? 17 তারিখ পর্যন্ত যে আন্দোলনটা হলো, সে আন্দোলন সরকার বিব্রত হয়নি। কিন্তু এই যে ধারাবাহিক একটা প্রক্রিয়া চলছিল, সরকার যখন ভাবলো এই আন্দোলন আস্তে আস্তে রাজনৈতিক দল হাত করে নেবে, কেননা একটা বিরোধী বৃহত্তম শক্তিশালী দল ছিল, তারা যদি হাত করে নিতে পারে জনগণকে সাথে নিয়ে, তাহলে সরকার পতন সুনিশ্চিত। এই ভেবেই 17 তারিখে কিন্তু সকল বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে বন্ধ ঘোষণা করা হলো অনির্দিষ্টকালের জন্য। সেদিনই এই আন্দোলন শেষ হওয়ার কথা, কিন্তু আন্দোলনকে ধরে রাখলো কে? তোমরা যে অস্বীকার করো বিরোধী দলের অবদানকে, ওই বিরোধী দলেরাই কিন্তু এই আন্দোলনকে ধরে রেখেছিল 17 তারিখের রাত থেকে।
তাছাড়া 17 তারিখে যখন হল বন্ধ ঘোষণা করলো, তখন অনেক ছাত্রছাত্রীরা বাড়িতে চলে গেল, যে যার জায়গায় চলে যাওয়া শুরু করলো। কেউ মামা খালার বাড়ি, কেউ নিজেদের বাড়ি চলে যাওয়া শুরু করলো। বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যাওয়ার চেষ্টা করলো এবং চলেও গিয়েছিল। আর আন্দোলন কিন্তু সেখানেই শেষ হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল। কিন্তু সেই দিন যে কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হলো, ওই কমপ্লিট শাটডাউনের কর্মসূচিটা কে পালন করবে? খালি ঘোষণা করলেই কি হয়ে যায়? সেটা তো পালন করতে হবে, সেটা তো আন্দোলনের রূপ নিতে হবে। এখন সে আন্দোলনের রূপ দিয়েছিল কি জানেন? সে আন্দোলনের রূপ দিয়েছিল বিএনপি এবং জামাত। কথাটা তোমাদের শুনতে খারাপ লাগলেও এটাই সত্য। বিএনপি এবং জামাত সে আন্দোলনের রূপ দিয়েছিল। তার বাস্তব প্রমাণ তোমাদেরকে আমি বলছি। শনির আকড়া যাত্রাবাড়ি এরিয়াতে সেদিন সন্ধ্যাবেলা থেকেই শনির আকড়া যাত্রাবাড়ি থেকে যেই আন্দোলনের সূত্রপাত হলো, সারা রাত আন্দোলন চলল। পুলিশ সারা রাত গুলি করে, পুলিশ এবং র্যাব সারা রাত গুলি করে ওই আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে পারেনি। এখন বলো তো, ওই আন্দোলনকারীরা কে ছিল? বলতে পারবে? ওই আন্দোলনকারীরা কে ছিল? ছাত্ররা ছিল না, ছাত্ররা ছিল না, তবে ছাত্র দল ছিল এবং শিবিরেরা ছিল। এই বিএনপি জামাতের সম্মিলিত প্রচেষ্টায় সেদিন সারা রাত সেখানে তারা আন্দোলন করেছে, কিন্তু পুলিশ র্যাব গুলি করেও তাদেরকে সেখান থেকে বিতাড়িত করতে পারেনি। আর সেই দিনে আন্দোলনের তীব্রতা শুরু হয়। বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান তাদের নেতাকর্মীকে আগেই নির্দেশনা দিয়েছিল যেন তারা সজাগ থাকে এবং আন্দোলনটাকে গতিশীল করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়, যেন জনগণ সেটাকে গণ অভ্যুত্থানের রূপ দিতে পারে। সেই রূপরেখা এঁকে দিয়েছিলেন জনাব তারেক রহমান। হ্যাঁ, তিনি লন্ডনে বসে এই সমস্ত রূপরেখা দিয়েছেন। ওই রাতে পুলিশ সারা রাত গুলি করার পরেও সকালবেলা মিডিয়ার কাছে মানে নত জানু স্বীকার করে বলেছিল, আমরা ব্যর্থ হয়েছি এদেরকে এই রাস্তা থেকে সরিয়ে দিতে। সারা রাত গুলি করে আমরা তাদেরকে এই রাস্তা থেকে সরাতে পারিনি। কি ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছিল। মনে আছে শনির আকড়া যাত্রাবাড়ি সারা রাত জ্বালাও পোড়াও হয়েছে, আগুন দেওয়া হয়েছে, ভয়ঙ্কর অবস্থার সৃষ্টি করেছে, কিন্তু পুলিশ র্যাব তাদেরকে তাড়াতে পারেনি। আর আন্দোলনের মূল সূত্রপাত হয়েছিল সেখান থেকে। পরের দিন জনাব তারেক রহমানের নির্দেশনারও রয়েছিল, সেই দিন রাতেই বলা হয়েছিল যেন ঢাকার শহরের আশেপাশে জেলা থেকে বিএনপির অন্তত পক্ষে হলে 3 লক্ষ লোক যেন ঢাকাতে এসে অবস্থান নেয় সেই দিন রাতে। আর সেদিন রাতেই বিএনপির প্রায় 3 লক্ষ লোক আশেপাশের জেলা থেকে এসে ঢাকাতে অবস্থান নিয়েছিল এবং 18 তারিখে করেছিল ভয়ঙ্কর আন্দোলন, সর্বোচ্চ রূপ দিয়েছিল আন্দোলনে। দেখবেন সেদিন সারা ঢাকা শহর একদম অন্ধকার আচ্ছন্ন হয়ে গেছিল। মিরপুরে পুরোটা একদম ধ্বংসলীলা চালিয়েছে, আগুনে লেলিহান বের হয়েছে। বিভিন্ন বাহিনী, প্রশাসনের বিভিন্ন বাহিনীরা হতভম্ব হয়ে গেছে, হতোদ্যম হয়ে গেছে। তারা এই আন্দোলনকে দমাতে পারেনি, তারা ভয়ে সারেন্ডার করেছিল, তারা পিছপা হয়েছিল, সরকারকে বিচলিত করেছিল এবং আতঙ্ক সৃষ্টি করেছিল। সেই দিন এবং সেই রাতে সরকারের অনেকগুলো এমপি মন্ত্রী এবং তাদের পরিবাররা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল সেই দিনের পরিবেশ থেকে, সেই দিনের আন্দোলন থেকে। বিএনপি এবং জামাতের লোকেরা সকাল থেকেই সে আন্দোলনের তীব্রতা রূপ দিয়েছিল। ছাত্ররা তখন আন্দোলনে নামেনি। ছাত্ররা যখন বিএনপি এবং জামাতের লোকেরা নেমেছে, তাদের দেখে দেখে তারা নেমেছে, তারা নিজেরা আগে আসেনি। বিএনপি এবং জামাতের লোক দেখে দেখে তারা সেখানে আসার সাহস করেছে এবং সেটা আন্দোলনকে একদম বিস্ফোরকের রূপান্তরিত করেছে। আর আন্দোলনের গতিটা পেয়েছে সেদিন থেকে। আর তোমরা বিরোধী দলের
অবদানকে অস্বীকার করো। বিরোধী দলের নেতাকর্মীদের আন্দোলনের অভিজ্ঞতা রয়েছে, ছাত্রদের কিন্তু আন্দোলন করার অভিজ্ঞতা নেই, তারা আন্দোলন কখনো করেনি, এই জন্য তারা সেই বিষয়ে অভিজ্ঞ ছিল না। তারা দেখে দেখে শিখেছে, তাদেরকে শেখানোর কৌশল অবলম্বন করেছে বিএনপি জামাতের লোকেরা। আর আমি একজন দেশপ্রেমিক সচেতন নাগরিক হয়ে আমি সে আন্দোলনে অংশগ্রহণ করেছি। আমি আন্দোলন কিন্তু সেদিন থেকে করিনি, আমি আন্দোলন করেছি তখন থেকে 6 বছর আগে। 2018 সাল থেকে 21 সাল পর্যন্ত আমি 2.5 বছর মৌখিক আন্দোলন ছিলাম, কিন্তু 21 থেকে 2024 সালের মাঝামাঝি সময় আমি রাজপথের আন্দোলনে ছিলাম, তাই আমার আন্দোলনের অভিজ্ঞতা রয়েছিল আর আমি আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম। প্রথমে সকাল থেকে আমরা দেখেছি কোনো ছাত্ররা নেই, শুধুমাত্র বিএনপি জামাত এবং তাদের সন্তানেরা সম্মিলিতভাবে আন্দোলন শুরু করেছে। তারপরে আমাদের দেখে দেখে ছাত্র জনতারা আস্তে আস্তে এসে আন্দোলনের রূপকে একদম চূড়ান্ত পর্যায়ে নিয়ে গিয়েছিল। তাহলে কিভাবে তোমরা অস্বীকার করো? এরপরে যখন কারফিউ দেওয়া হয়েছিল, সেদিন কোনো ছাত্ররা নামার সাহস পায়নি, কেননা তারা কারফিউর নাম শুনে ভয় করেছিল। তারা জানে যে কারফিউ দিলে হয়তো মেরে ফেলে দেবে, এই জন্য তারা সাহস করেনি। কিন্তু বিএনপি জামাত সেই কারফিউ উপেক্ষা করে নামাজ পড়ে তারপরে রাজপথে অবস্থান নিয়েছিল। তখন তাদের দিকে দিকে আবার ওই উপর থেকে নিচ থেকে আশেপাশের থেকে ছাত্ররা এসে আন্দোলনে অংশ নিয়েছে। আর তখন হয়েছে ধ্বংসলীলা, তখন প্রশাসনেরা বেশি গুলি করে মানুষকে হত্যা করেছে, কেননা ওই ইন্টারনেট বন্ধ করে দিয়েছিল। ওই ধ্বংসলীলা দেখে 18 তারিখে ধ্বংসলীলা দেখে তারা ইন্টারনেট শাটডাউন করে দিয়েছিল। তারা এই আন্দোলনকে দমন করতে চেয়েছিল ইন্টারনেট বন্ধ করে, কিন্তু বিএনপি জামাত রাজপথে ওই কারফিউর ভিতরে ছিল বিদায় পরে তাদের দিকে ছাত্ররা এসেছে। তোমরা কেমন করে অস্বীকার করো তাদের অবদানকে? তারা গুলির সামনে দাঁড়িয়েছে, ছাত্ররা আগে গুলির সামনে যেতে পারেনি, যেতে সাহস করেনি, কেননা তারা আগেই বলেছি তারা আন্দোলনের সম্পর্কে অনভিজ্ঞ, তাদের ভিতরে একটা ভয় ছিল। কিন্তু তাদেরকে সাহস দেওয়া হয়েছে বিএনপি জামাতের পক্ষ থেকে, তারা সম্মুখে যুদ্ধ করেছে, তারা দেখে দেখে ওই ছাত্ররা তখন সম্মুখে যাওয়ার মতো উৎসাহ পেয়েছে। তো আমি সমন্বয়কদের উদ্দেশ্যে বলছি, তোমরা কারো অবদানকে অস্বীকার করো না। আন্দোলন কিভাবে হয়েছে সেটা কিন্তু আমি ভালোভাবে জানি। অতএব মুখ থাকলেই সব কথা বলতে হয় না, এমন দাম্ভিকতার সুরে কথা বলা উচিত নয়, এমন বক্তব্য দেওয়া উচিত নয়। যে বক্তব্যগুলো দেওয়া হচ্ছে ইদানিং সেটা অনভিপ্রেত, সেটা অসংলগ্ন। আশা করি বিভাজন সৃষ্টি করবেন না, তাহলে নিজেদের ভেতরে যখন ফাটল সৃষ্টি হবে তাহলে এই স্বাধীনতা রক্ষা করা যাবে না। এক সময় সবাই এই ধ্বংসে নিপতিত হব।